আসসালামু আলাইকুম সবাইকে। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। জোহান ভাই আসলে অনেকটুকু অংশ মানে কভার করে ফেলেছেন। আমার খুব বেশি কিছু যে আর আলাদা করে বলার আছে এমন কিছু না, কিন্তু আমি জাস্ট গবেষণার জায়গা থেকে ছোট করে কিছু জিনিস আর কি ব্যাখ্যা করব। নিক্যাপিংয়ের যে শুরুটা, বাংলাদেশের যে প্রেক্ষাপটটা, আচ্ছা বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা সবাই জানি, নিক্যাপিংটা আসলে একটা স্টেট স্ট্র্যাটেজি অপারেশন টুল হিসেবে ব্যবহার করা হয়, যার মাধ্যমে আসলে আপনি যে ডিসেন্টার তাকে আপনি মেরে ফেলছেন না, তাকে কিন্তু আপনি মেরে ফেলার মাধ্যমে কি করছেন, আমরা যখন একজনকে মেরে ফেলি তার মানে কি ডেথ কাউন্ট হচ্ছে। তো আপনি যখন একজনকে মেরে ফেলছেন আপনি একজনকে একটা সংখ্যা দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি যখন তাকে মেরে ফেলছেন না তার ব্যাপারে কিন্তু কোনো রব উঠছে না যে কয়জন মানুষ মৃত, কিন্তু সে কিন্তু সিন থেকে সরে গেছে অলরেডি। সো এটাকে এই জন্য আমরা একটা সাইলেন্ট সিস্টেমেটিক টুল বলি, যেটার মাধ্যমে আসলে অথরিটিয়ান রেজিম হচ্ছে যে ডিসেন্টারদেরকে সরিয়ে দিতে পারে। সো বাংলাদেশে যদি এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখি তাহলে আমরা দেখব যে বাংলাদেশে এটা সিস্টেমেটিক টুল হিসেবে আসলে ব্যবহার স্টেট করতে শুরু করে 2013 সালে, বেসিক্যালি শাহবাগের যে ঘটনাটার পর থেকে, আদালত আইসিটি ট্রাইব্যুনালের মামলার রায়টা থেকে। কিন্তু তার আগেও যে হচ্ছে নিক্যাপিংয়ের ঘটনা ঘটেনি এমন কিন্তু না। যেমন আমাদের এখানে একজন সার্ভাইভার আছেন লিমন ভাই। সো লিমন ভাইয়ের যে নিক্যাপিংয়ের ঘটনাটা, এটা কিন্তু 2011 সালের। তার মানে হচ্ছে যে এই যে সিস্টেমটা, এটা অনেক আগে থেকে আমাদের মধ্যে থেকে চলে আসছিল, কিন্তু 2013 পর থেকে এটা সিস্টেমেটিক ওয়েতে হয়েছে, তার আগ পর্যন্ত একটা স্ক্যাটার্ড ওয়েতে আসলে এটা চলে এসেছে। সো নিক্যাপিংয়ের কিছু এক্সাম্পল হচ্ছে, ক্রস বর্ডার এক্সাম্পল আমরা দেখি হচ্ছে নর্দার্ন আইল্যান্ডে, যেখান থেকে বেসিক্যালি এই ধারণাটা আসলে প্রথম আসে আর কি। এবং তারপরে প্যালেস্টাইনের ঘটনা আসলে আমাদের সবারই জানা আছে। প্যালেস্টাইনে যখন ফার্স্ট ইন্তিফাদা হয় আর কি, তখন রবিন্সের ডিরেক্টিভ নামে একটা জিনিস ছিল, যিনি হচ্ছে রবিন্স, তিনি হচ্ছে তখনকার সময় ডিফেন্স মিনিস্টার ছিল ইসরায়েলের, এবং তিনি যেটা ইসরায়েলি সোলজারদেরকে শিখাতেন সেটা হচ্ছে যে ব্রেক দ্য বোনস, মানে হচ্ছে প্যালেস্টিনিয়ানদেরকে তোমরা মেরে ফেলো না, বাট ওদের রেজিস্ট্যান্টটাকে দমন করার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের বোনটাকে ব্রেক করতে হবে। সো সেম একটা সিস্টেমেটিক টুল হিসেবে প্যালেস্টাইনেও এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা একটু আসি যে লিভড এক্সপিরিয়েন্সের কথা। জোহান ভাই অলরেডি এটা অনেকটা কভার করে গেছেন, বাট আমরা যেটা দেখেছি যে এই যে ট্রমার ভিতর দিয়ে সার্ভাইভাররা যায়, এটা বেসিক্যালি 3 ধরনের হয়ে থাকে: ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক যে ট্রমাটা। তো এখানে কিছু সার্ভাইভারদের বক্তব্য আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমিরুল ভাইয়ের একটা বক্তব্য আছে যেটা আমার কাছে খুব এটা আসলে দুঃখজনক, যে উনি যখন ওনার ইন্টারভিউটা যখন জোহান ভাই নেন, তখন জোহান ভাই যখন জিজ্ঞেস করেন যে আপনি কেন বাহিরে যান না বা হচ্ছে মানুষের সাথে মিশতে চান না কেন, উনি একটা কথা বলেছেন যে আমি যখন বাহিরে যাই আমি তো আমার চারপাশে সবাইকে দেখি যে সবাই অনেক সুন্দর করে হাঁটাচলা করছে, সুস্থ মানুষ, কিন্তু আমি তো সেটা পারি না। এই জন্য আমি যখন হসপিটালে যাই আমি অনেক ভালো ফিল করি। কেন হসপিটালে উনি ভালো ফিল করেন? কারণ হসপিটালে যখন উনি যান তখন উনি দেখতে পান যে ওনার মতো অনেক মানুষ ওই জায়গাটাতে আছে, এবং উনি আসলে তাদের সাথে একাত্মতা বোধ করেন আর কি। তো এই যে একটা সাইকোলজিক্যাল ট্রমা রয়ে গেছে, অনেক অনেক সার্ভাইভার এরকম আছে যে হচ্ছে যে এখনো পর্যন্ত রাতে ঘুমাতে পারেন না, যখন থেকে গুলি করা হয়েছিল রক্ত তার মুখে এসে পড়েছে, এবং ওই ফিলিংসটা থেকে সে এখনো পর্যন্ত বের হতে পারছে না। সো মোটামুটি এই এখন একটু যদি আমরা দেখি যে আমরা হচ্ছে আমাদের রিসার্চের থিওরিটিক্যাল আসপেক্টসটাতে যদি একটু যাই, যে একটা স্টেট আসলে কখন মনে করে যে স্টেটের একজন নাগরিক বা একজন ডিসেন্টার তার জীবন আসলে একটা বেয়ার লাইফ, মানে আমি যদি তাকে মেরে ফেলি আমি এটার জন্য কোনো লিগ্যাল কনসিকুয়েন্স আসলে ভোগ করবো না আর কি। স্টেট এটা কখন চিন্তা করে? দুটো জিনিস হতে পারে। আমরা যদি ম্যাকুয়া মাতুয়ার কথা দেখি, উনি হচ্ছে যে একটা থিওরির কথা বলেন, স্যাভেজ, ভিকটিম অ্যান্ড সেভিয়ার্স। সো এইখানে হচ্ছে স্যাভেজ হিসেবে আসলে স্টেট আমাদের সামনে যাদেরকে উপস্থাপন করেছেন তারা হচ্ছে ডিসেন্টার, মানে হচ্ছে তৎকালীন সময়ের যারা বিএনপি করতো, জামাত করতো, শিবির করতো। সো স্টেট আসলে তাদেরকে প্রেজেন্ট করেছে যে এরা হচ্ছে স্যাভেজ, এবং এরা যতদিন সমাজে আছে আমাদের সমাজটা সেফ না, একটা সিকিউরিটি স্টেট সে তৈরি করে রেখেছে। এবং এখানে ভিকটিমটা হচ্ছে আপনার আমার মতো আমজনতা, যারা হচ্ছে তাদেরকে থ্রেট মনে করেছি আর কি। এবং স্টেট এখানে একজন সেভিয়রের ভূমিকা হয়ে এসেছে, যে আমি আসলে তোমাকে ওদের হাত থেকে রক্ষা করার জন্য এসেছি। এরই পরিপ্রেক্ষিতে স্টেট আসলে তাদের সাথে যা কিছুই করেছে সেটাই আমাদের কাছে মনে হয়েছে যে এটা আসলে জাস্টিফাইড, স্টেট তো আসলে আমাকে প্রোটেকশন দিচ্ছে, এটা একটা জিনিস। এবং এই কারণেই হচ্ছে যে আমাদের স্টেট আসলে স্টেট অফ এক্সেপশন হয়ে গেছে, ইম্পিউনিটি পেয়ে যাচ্ছে একটা অপরাধ করে আর কি একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে।
তো এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে জাসবির পোরের যে রাইট টু মাইমের যে থিওরিটা, যে স্টেট যখন কাউকে থ্রেট মনে করছে, স্টেট চিন্তা করছে যে তাকে মাইম করে দেওয়াটা বা তাকে ডিজেবল করে দেওয়াটা, এটা আসলে স্টেটের একটা রাইট, এবং স্টেট এটা ভাবছেও না যে সে একটা ক্রাইম করছে, সে একটা এক্সট্রা জুডিশিয়াল একটা অফেন্স করে যাচ্ছে। এবং এটার সাথে সাথে আরও একটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে যে স্টেট এই জিনিসটা করার মাধ্যমে শুধুমাত্র যে একটা ব্যক্তির চিন্তা চেতনাকে কন্ট্রোল করছে ব্যাপারটা এমন না, সে তার চলাফেরা, সে তার ফিজিক্স সব কিছুকে কন্ট্রোল করছে। একটা মানুষকে আপনি মেরে ফেললেন না, পঙ্গু করে দিলেন, তার মানে কি আপনি তার চলাফেরার যে স্বাধীনতা সেটাকে আপনি সীমাবদ্ধ করে দিলেন কোনো একটা ভাবে। আমরা হচ্ছে যে এখানে আমি বুলবুল ভাইয়ের কেসটা নিয়ে এসেছিলাম। বুলবুল ভাইয়ের পুরো জার্নিটা কি ছিল এটা অলরেডি হচ্ছে বুলবুল ভাই যেহেতু আমাদের মধ্যে আছেন, উনি এই ব্যাপারে কথা বলবেন। এটা ছাড়া হচ্ছে যে মিডিয়ার ব্যাপারটা জোহান ভাই অলরেডি বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া ফ্রেমিংগুলো আসলে কিভাবে হয়। পুলিশ একটা ব্রিফিং দিত যে আমরা বন্দুকযুদ্ধে শিবির নেতা হচ্ছে তাকে গুলি করা হয়েছে এরকম কিছু, এবং সেই ব্রিফিংটা হুবহু মিডিয়া হচ্ছে কিছু কিছু মিডিয়া কপি করে দিত, সবগুলো না, কিছু কিছু মিডিয়া ওই সময়ও খুব সাহসী ভূমিকা রেখেছে। এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন কলরয়ে গুলিবিদ্ধ অবস্থায় শিবির নেতা গ্রেফতার, এবং এর ভিতরে হচ্ছে যে নিউজটা পড়লে বোঝা যায় যে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, এটা হয়েছে, সে পুলিশকে গুলি করেছে, কিন্তু এই ঘটনাগুলো সবগুলোই হচ্ছে যে বানোয়াট পুলিশের। এরপরে হচ্ছে যে কোর্ট এথনোগ্রাফির ব্যাপারটা, যেহেতু আমি আসলে ল স্টুডেন্টস, আমার মনে হয় এই জায়গাটি একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আমাদের হচ্ছে যে যেই ন্যারেটিভটা স্টেট এত বছর ধরে সেট করেছে, এই ন্যারেটিভটাকে কেন আমরা কখনো রেজিস্ট করিনি বা প্রশ্ন করিনি, এটার পিছনে হচ্ছে যে শুধুমাত্র মিডিয়ার হাত ছিল ব্যাপারটা এমন না, শুধুমাত্র সিকিউরিটি ফোর্সের হাত ছিল ব্যাপারটা এমন না। আপনি যদি আমাদের জুডিশিয়ারির দিকে দেখেন একজন অ্যাকিউজড, তাকে গুলি করা হয়েছে, সে হাঁটতে পারছে না, সে অ্যাম্বুলেন্সে আছে, ম্যাজিস্ট্রেট দোতলায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে সে অ্যাকিউজডকে দেখে বলছে যে তাকে জেলে পাঠানোর জন্য, তাকে রিমান্ডে পাঠানোর জন্য। এবং এটা যে কতটা আনজাস্টিফাইড, এই জিনিসটা আমার মনে হয় যে আমরা যখন বিভিন্ন ইনস্টিটিউশনকে, বিভিন্ন অ্যাক্টরদেরকে আমরা যখন কোয়েশ্চেন করি, আমার মনে হয় জুডিশিয়ারিকেও আমাদের সমভাবে কোয়েশ্চেন করা উচিত এবং অ্যাকাউন্টেবল করা উচিত ওনাদের অ্যাক্টের জন্য আর কি। এখানে হচ্ছে একটা নেক্সাস দেখানো ট্রাই করেছি, যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বিভিন্ন অ্যাক্টর, ল এনফোর্সমেন্ট এজেন্সি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, একটা এরিয়ার হচ্ছে যিনি ডিসি থাকেন, একজন ম্যাজিস্ট্রেট থাকেন, তার পারমিশন ছাড়া কিন্তু পুলিশ গুলি চালাতে পারেন না। তো ওনারা কীভাবে এই মিডিয়া এই ন্যারেটিভগুলোকে কীভাবে হচ্ছে যে রিএনফোর্স করে গেছেন। তো এটা হচ্ছে লিমন ভাইয়ের ঘটনাটা, যিনি সরাসরি কোনো দলের সাথে যুক্ত না থেকে বা সাপোর্ট না করেও উনি কিন্তু হচ্ছে নি ক্যাপিংয়ের শিকার হয়েছেন, এবং ওনার ঘটনাটা 2011 সালের। এটাই এরপরে হচ্ছে নি ক্যাপিং, অবভিয়াসলি এটা তো লিগাল ভায়োলেশন হচ্ছে, হিউম্যান রাইটস ভায়োলেশন, কনস্টিটিউশনের ভায়োলেশন, এটা নতুন করে বলার কিছু নেই। এটা নিয়ে হচ্ছে যে মাহবুব স্যার অবশ্যই কথা বলবেন আশা করি। এটা ছাড়া হচ্ছে আমরা কিছু ওয়ে ফরওয়ার্ড দিয়েছি যে নি ক্যাপিংয়ের মতন ইস্যুগুলো আর যাতে সামনে কখনো না ঘটে, সেটা আমরা কীভাবে এনশিওর করতে পারি। আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোকে তো অবশ্যই আমাদের ডিপলিটিসাইজেশনের মাধ্যমে নিতে হবে, রিফর্মের জায়গা তো অবশ্যই আছে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় ওয়েপেন প্রকিউরমেন্ট নিয়েও হচ্ছে আমাদের কাজ করতে হবে, এবং ভিকটিমদের যারা হচ্ছে এখন লিগালি হচ্ছে সামনে আগাতে যাচ্ছে, তাদেরকে আমাদের লিগাল এইড দেওয়ার মাধ্যমে ওনাদের জন্য যাতে ওনাদের প্রসেসটা, অলরেডি তো আসলে পুরো প্রক্রিয়াটা ওনাদের জন্য অনেক কঠিন, সো আমরা যাতে ওনাদের জন্য কিছুটা হেল্পফুল হতে পারি, এই আহ্বানটা থাকবে সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং যারা সুশীল সমাজ আছেন সবার কাছে। এবং একই সাথে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর যে ভূমিকা এবং হিউম্যান রাইটস ইনস্টিটিউশন, বাংলাদেশের এনএইচআরসির ভূমিকা ওই সময়টাতে কী ছিল, সেটা আসলে আমরা কিছু মিডিয়া দেখলেই বুঝতে পারি আর কি, স্পেশালি মিজানুর রহমান স্যার। সো এই যে ইনস্টিটিউশনগুলো, ওনারা হিউম্যান রাইটসের কথা বলে কীভাবে হিউম্যান রাইটস পরিপন্থী কাজগুলো করে, এবং শুধু করে না, ওই কাজটাকে কীভাবে জাস্টিফাই করে, আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের ফোকাস করা উচিত। শুধুমাত্র সিকিউরিটি ফোর্সেসগুলোকে আমরা হচ্ছে যে আমরা ওদেরকে অ্যাকাউন্টেবল করছি, জাস্টিফাইড জিনিসটা, কিন্তু আমাদের অন্যান্য এনেবলদেরকেও আসলে ভুলে গেলে হবে না পুরো প্রসেসটার মধ্যে। সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।